নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের গল্প শরদিন্দু বন্দ্যোপাধ্যায় চুয়াচন্দন। গল্পটি 6টি পর্বে পাঠ করব। আজকে প্রথম পর্ব। একদিন গ্রীষ্মের শেষ ভাগে সূর্য মধ্যাকাশে আরোহণ করিতে তখনও দণ্ড 3-4 বাকি আছে। এমন সময় নবদ্বীপে স্নানঘাটে এক কৌতুকপ্রদ অভিনয় চলিতেছিল। ভাগীরথীর পূর্বতটে নবদ্বীপ, স্নানের ঘাটও অতি বিস্তৃত। এক গঙ্গাঘাটে লক্ষ লোক স্নান করে। ঘাটের সারি সারি পৈঠাগুলি যেমন উত্তর দক্ষিণে বহুদূর পর্যন্ত প্রসারিত, তেমনি প্রত্যেকটি পৈঠা প্রায় সেকালের সাধারণ রাজপথের মতো চওড়া। গ্রীষ্মের প্রখরতায় জল শুকাইয়া প্রায় সব পৈঠাই বাহির হইয়া পড়িয়াছে। দু এক ধাপ নামিলেই নদীর কাদা পায়ে ঠেকে। স্নানের ঘাট যেখানে শেষ হইয়াছে সেখান হইতে বাঁধানো খেয়াঘাট আরম্ভ। তথায় খেয়ার নৌকা, জেলে ডিঙি 2-1টা হাজারমণি মহাজনী ভর বাঁধা আছে। নৌকাগুলির ভিতর দৈনিক রন্ধন কার্য চলিতেছে। ছই ভেদ করিয়া মৃদু মৃদু ধূম উত্থিত হইতেছে। বহু জনাকীর্ণ স্নানঘাটে ব্যস্ততার অন্ত নেই। আজ কৃষ্ণ চতুর্দশী। ঘাটে জনতাকে সমগ্রভাবে দর্শন করিলে মনে হয় মুণ্ডিত শীর্ষ উপবীতধারী ব্রাহ্মণ ও পৌরা বৃদ্ধ নারীর সংখ্যাই বেশি। ছেলে ছোকরার দলও নেহাত কম নয়। তাহারা সাঁতার কাটিতেছে, জল তোলপাড় করিতেছে। নারীদের স্নানের জন্য কোনো পৃথক ব্যবস্থা নাই। যে যেখানে পাইতেছে সেখানেই স্নান করিতেছে। তরুণী বধূরা ঘুমটায় মুখ ঢাকিয়া টুপ টুপ ডুব দিতেছে। পদ্মাপ্রথা বলিয়া কিছু নাই বটে, তবু অবগুণ্ঠন দ্বারা শালীনতা রক্ষার একটা চেষ্টা আছে। যদিও সে চেষ্টা তনু সংলগ্ন সিক্ত বস্ত্রে বিশেষ মর্যাদা পাইতেছে না। সেকালে বাঙালি মেয়েদের দেহলাবণ্য গোপন করিবার সংস্কার বড় বেশি প্রবল ছিল না। গৃহস্থ কন্যাদের কাঁচলি পরিবার রীতিও প্রচলিত হয় নাই। যে যুগের কথা বলিতেছি সম্ভবত আমাদের ঊর্ধ্বতন 5-10 পুরুষ সে সময় জীবিত ছিলেন। তখন বাংলার ঘোর দুর্দিন যাইতেছিল। রাজশক্তি পাঠানের হাতে ধর্ম ও সমাজের বন্ধন বহু যুগের অবহেলায় গলিত রজ্জু বন্ধনের ন্যায় খসিয়া পড়িতেছে। দেশও যেমন অরাজক, সমাজও তেমনি বহুরাজক। কেহ কাহারও শাসন মানে না। মৃত বৌদ্ধ ধর্মের সব নির্গলিত তন্ত্রবাদে শাক্ত ও শৈব মতামত মিশ্রিত হইয়া যে বিভৎস বামাচার উত্থিত হইয়াছে তাহাই আকণ্ঠ পান করিয়া বাঙালি অন্ধমত্ততায় অধঃপথের পানে স্খলিত পদে অগ্রসর হইয়া চলিয়াছে। সহজিয়া সাধনার নামে যে উচ্ছৃঙ্খল অজাচার চলিয়াছে তাহার কোনো নিষেধ নাই। কে কাহাকে নিষেধ করিবে? যাহারা শক্তিমান তাহারাই উচ্ছৃঙ্খলতায় অগ্রবর্তী। মাতৃকা সাধন, পঞ্চমকার, উদ্দাম নৃত্যে আসর দখল করিয়া আছে। প্রকৃত মনুষ্যত্বের চর্চা দেশ হইতে যেন উঠিয়া গিয়াছে। তখনও স্মার্ত রঘুনন্দন আচারকে ধর্মের নিগুড় বন্ধনে বাঁধিয়া শোধন সংস্কার আরম্ভ করেন নাই। কানভট্ট রঘুনাথ মিথিলা জয় করিয়া ফিরিয়াছেন বটে, কিন্তু নবদ্বীপে সরস্বতীর পাঠ দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয় নাই। নদের নিমাই তখনও ব্যাকরণের টোলে ছাত্র পড়াইতেছেন ও নানা প্রকার ছেলে মানুষই করিতেছেন। তখনও সেই হরিচরণশ্রুত প্রেমের বন্যা আসে নাই। বাঙালির ক্লেশ কুলুষিত চিত্তের বহু শতাব্দী সঞ্চিত মলামাটিপুত প্রবাহে ধৌত হইয়া যায় নাই। 1462 শতাব্দীর প্রারম্ভে এক কৃষ্ণ চতুর্দশীয় পূর্বাহ্নে বাংলার কেন্দ্র নবদ্বীপের ঘাটে কি হইতেছিল তাহা লইয়া এই আখ্যায়িকার আরম্ভ। ঘাটে যে সকলে স্নান করিতেছে তাহা নয়, একপাশে সারি সারি নাপিত বসিয়া গিয়াছে। বহু ভট্টাচার্য গোসাই গলা বাড়াইয়া খৌরি হইতেছেন। বুরুজের গোলাকৃতি চাতালে একদল উলঙ্গপ্রায় পণ্ডিত দেহে সবেগে তৈলমর্দন করিতে করিতে ততোধিক বেগে তর্ক করিতেছেন। বাসুদেব সার্বভৌম মিথিলা হইতে সর্ববিদ্যায় পারঙ্গম হইয়া ফিরিয়া আসিবার পর হইতে নবদ্বীপে বিদ্যাচর্চার সূত্রপাত হইয়াছিল, কিন্তু বিদ্যা তখনও হৃদয়ে আসন স্থাপন করেন নাই। তাই বাঙালি পণ্ডিতের মুখের দাপট কিছু বেশি ছিল। শাস্ত্রীয় তর্ক অনেক সময় আঁচড়া কামড়িতে পরিসমাপ্তি লাভ করিত।
তৈল মসৃণ পণ্ডিতদের তর্ক ন্যায়শাস্ত্রের সীমানা ছাড়াইয়া অরাজকতার দেশে প্রবেশ করিবার উপক্রম করিতেছিল। একজন অতি গৌরকান্তি যুবা, বয়স 20 বছরের বেশি নয়, তর্ক বাঁধাইয়া দিয়া পাশে দাঁড়াইয়া তাহাদের বিতণ্ডা শুনিতেছিলেন ও মৃদু মৃদু হাস্য করিতেছিলেন। তাহার ঈষৎরূণ আয়ত চক্ষু হইতে যেন তীক্ষ্ণ বুদ্ধি, পাণ্ডিত্যের অভিমান ও কৌতুক একসঙ্গে খড়িয়া পড়িতেছিল। জলের কিনারায় বসিয়া কেহ কেহ পায়ে ঝামা ঘষিতেছিল। নারীরা বস্ত্রবরণের মধ্যে খাড় খৈল দিয়া গাত্রমার্জনা করিতেছিল। কয়েকজন বর্ষিয়ান ব্রাহ্মণ আবক্ষ জলে নামিয়া পূর্বমুখ করিয়া আহ্নিক করিতেছিলেন। এই সময় দক্ষিণ দিকে বাঁকের উপর দুখানি বড় সামুদ্রিক নৌকা পালের ভরে উজান ঠেলিয়া ধীরে ধীরে নবদ্বীপের ঘাটের দিকে অগ্রসর হইতেছিল। অধিকাংশ স্নানার্থীর দৃষ্টি সেই দিকেই নিবদ্ধ ছিল। সমুদ্রযাত্রী বাণিজ্য তরীদের দেশে ফিরিবার সময় উপস্থিত হইতেছে। প্রতি সপ্তাহেই 2টি একটি করিয়া ফিরিতেছিল। ক্রমে নৌকা 2টি খেয়ার ঘাটে গিয়া ফিরিল। মধুকর ডিঙার ছাদের উপর একজন যুবা দাঁড়াইয়া পরম আগ্রহের সহিত ঘাটের দৃশ্য দেখিতেছিল। পাল নামাইবার সঙ্গে সঙ্গে সেও তীরে অবতরণ করিবার জন্য ছাদ হইতে নামিয়া গেল। বড় নৌকা ঘাটের নিকট যাইবার ফলে জলে ঢেউ উঠিয়া ঘাটে আঘাত করিতে আরম্ভ করিতেছিল। অনেক ছেলে ছোকরা কোমরে গামছা বাঁধিয়া ঢেউ খাইবার জন্য জলে নামিয়াছিল। ঢেউয়ের মধ্যে বহু সন্তরণকারী বালকের হস্তপদ সঞ্চালনে আলোড়িত হইয়া উঠিয়াছিল। হঠাৎ তীর হইতে একটা গেল রব উঠিল। যে গৌরকান্তি যুবাটি এতক্ষণ দাঁড়াইয়া তর্করত পণ্ডিতদের রঙ্গ দেখিতেছিল, সে 2 লাফে জলের কিনারায় আসিয়া জিজ্ঞাসা করিল, কি হয়েছে? কয়েকজন সমস্বরে উত্তর দিল, কানা গোসাই এতক্ষণ জলে দাঁড়িয়ে আহ্নিক করছিলেন, হঠাৎ তাকে আর দেখা যাচ্ছে না। ভাবে ভোলা মানুষ, হয়তো নৌকার ঢেউ লেগে তলিয়ে গেছেন। যুবা কোমরে গামছা বাঁধিয়া শুনিতেছিল। আদেশের স্বরে কহিল, তোমরা কেউ জলে নেব না, তাহলে গণ্ডগোল হবে, আমি দেখছি বলিয়া সে জলে ঝাঁপাইয়া পড়িল। গ্রীষ্মকালে ঘাটে স্নান করা ভাবে ভোলা মানুষদের পক্ষে সর্বদা নিরাপদ নয়, কারণ জলের মধ্যে 2 ধাপ সিঁড়ি নামিয়াই শেষ হইয়াছে, তারপর কাদা। এখানে বুক পর্যন্ত জলে বেশ যাওয়া যায়, কিন্তু আর 1 ধাপ অগ্রসর হইলেই একেবারে ডুব জল। যুবক জলে ঝাঁপ দিয়া কয়েক হাত সাঁতার কাটিয়া গেল, তারপর অথই জলে গিয়া ডুব দিল। কিছুক্ষণ তাহার আর কোনো চিহ্ন নাই। ঘাটের ধারে কাতার দিয়া লোক দাঁড়াইয়া দেখিতেছিল। সকলের মুখেই উদ্বেগ ও আশঙ্কার ছায়া। কয়েকজন পৌরা স্ত্রীলোক ক্রন্দন করুণ সুরে হা হুতাশ করিতে আরম্ভ করিয়া দিল। 50 গুণিতে যতক্ষণ সময় লাগে, ততক্ষণ পরে যুবকের মাথা জলের উপর জাগিয়া উঠিল। সকলে হর্ষধ্বনি করিয়া উঠিল, কিন্তু পরক্ষণেই আবার নীরব হইল। যুবক নিমজ্জিত ব্যক্তিকে খুঁজিয়া পায় নাই। সে বার কয়েক সুদীর্ঘ নিঃশ্বাস টানিয়া আবার ডুব দিল। এবারও সমধিককাল ডুবিয়া থাকিয়া সে আবার উঠিল। একবার সজোরে মস্তক সঞ্চালন করিয়া এক হাতে সাঁতার কাটিয়া তীরের দিকে অগ্রসর হইল। সকলে সচিৎকারে প্রশ্ন করিল, পেয়েছো পেয়েছো? যুবক হাঁপাইতে হাঁপাইতে বলিল, বলিতে পারি না, তবে 1 মুঠো টিকি পেয়েছি। যুবক তখন তীরে আসিয়া উঠিয়া দাঁড়াইল। তখন সকলে বিস্মিত হইয়া দেখিল, তাহার বাম মুষ্টি একগুচ্ছ পরিপুষ্ট শিখা দৃঢ়ভাবে ধরিয়া আছে এবং নিমজ্জিত পণ্ডিতের দেহ সমেত মুন্ডু উক্ত শিরার সহিত সংলগ্ন হইয়া আছে। কিয়ৎকাল শুশ্রূষার পর পণ্ডিতের চৈতন্য হইল। তিনি কিছু জলপান করিয়াছিলেন। তাহা উৎক্ষিপ্ত হইবার পর চক্ষু মেলিয়া চাহিলেন। যুবক সহাস্য কণ্ঠে জিজ্ঞাসা করিল, শিরোমণি মশাই, বলুন দেখি, বেঁচে আছেন না মরে গেছেন? আপনার নব্য ন্যায়শাস্ত্র কি বলে? শিরোমণি এক চক্ষু দ্বারা কিছুক্ষণ ফ্যাল ফ্যাল করিয়া চাহিয়া থাকিয়া ক্ষীণকণ্ঠে কহিলেন, কে? নিপাতনে সিদ্ধ? ডুবে গিয়েছিলুম না, তুমি বাঁচালে? যুবককে শিরোমণি মহাশয় নিপাতনে সিদ্ধ বলিয়া ডাকিতেন। একটু ব্যাকরণের খোঁচাও ছিল। কটুতর্কে অপরাজেয় শক্তির জন্য সমাদর মিশ্রিত স্নেহও ছিল। নিপাতনে সিদ্ধ হাসিয়া কহিল, বাঁচাতে পেরেছি কিনা সেই কথাই তো জিজ্ঞাসা করছি। যদি বেঁচে থাকে ন্যায়ের প্রমাণ দিন। কানভট্ট ধীরে ধীরে উঠিয়া বসিলেন। এইমাত্র মৃত্যুর মুখ হইতে ফিরিয়া আসিয়াছেন। শরীরে বল নাই,
কিন্তু তাহার এক চক্ষুতে প্রাণময় হাসি ফুটিয়া উঠিল। তিনি বলিলেন, প্রমাণ নিষ্প্রয়োজন। আমি বেঁচে আছি এ কথা স্বয়ংসিদ্ধ। আমি বেঁচে নেই এ কথা যে বলে সে তৎক্ষণাৎ প্রমাণ করে দেয় যে সে বেঁচে আছে। বাজিকর যত কৌশলী হোক, নিজের স্কন্ধে আরোহণ করতে অক্ষম। মানুষ তেমনই নিজেকে অস্বীকার করতে পারে না। নৈয়ায়িকের কথায় সকলে হাসিয়া উঠিল। নিপাতনে সিদ্ধ বলিল, যাক, তাহলে নিশ্চিত হওয়া গেল। এখন উঠতে পারবেন কি? শিরোমণি তাহার হাত ধরিয়া দাঁড়াইলেন, বলিলেন, হঠাৎ হাতে পায়ে কেমন খিল ধরে গিয়েছিল। নিপাতন, তুমি জল থেকে টেনে তুলেছ না? নিপাতন কহিল, উহু, আপনাকে টেনে তুলেছে আপনার পাণ্ডিত্যের বিজয় নিশান। সে কি? আপনার নধর শিখাটাই আপনার প্রাণদাতা। ঘটি না থাকলে কিছুতেই টেনে তুলতে পারতাম না। জ্যাঠা ছেলে, আপনার পৈতে ছুঁয়ে বলছি, সত্যি কথা। কিন্তু সে যা হোক, একলা বাড়ি ফিরতে পারবেন তো? পারবো, এখন বেশ সুস্থ বোধ করছি। তারপর তাহার হাত ধরিয়া বলিলেন, বিশ্বম্ভর, এতদিন জানতাম তুমি নিপাতনেই সিদ্ধ, কিন্তু এখন দেখছি প্রাণদানেও তুমি কমপটু নও। আশীর্বাদ করি এমনইভাবে মজ্জমানকে উদ্ধার করি যেন তোমার জীবন সার্থক হয়। নিপাতনে হাসিয়া বলিল, কি সর্বনাশ! শিরোমণি মশাই ও আশীর্বাদ করবেন না, তাহলে আমার ব্যাকরণটলির কি দশা হবে? ওদিকে নৌকার মালিক যুবকটি এসব ব্যাপার কিছুই জানিতে পারে নাই। সে নগর ভ্রমণের উপযুক্ত সাজসজ্জা করিয়া ঘাটে নামিল। স্নানঘাটের দিকে দৃষ্টি পড়িতেই সে থমকিয়া দাঁড়াইয়া পড়িল। দেখিল, এক অতি গৌরকান্তি সুপুরুষ যুবা একজন মধ্যবয়স্ক একচক্ষু ব্যক্তির সহিত দাঁড়াইয়া কথা কইতেছে। এই গৌরাঙ্গ যুবকের অপূর্ব দেহসৈষ্ঠব দেখিয়া সে মুগ্ধ হইয়া গেল। সে পৃথিবীর অনেক দেশ দেখিয়াছে, সিংহল, কোচিন, সুমাত্রা, জবদ্বীপ, কোথাও যাইতে তাহার বাকি নাই। কিন্তু এমন অপরূপ তেজোদ্দীপ্ত পুরুষমূর্তি আর কখনো দেখে নাই। একজন জেলে মাঝি নিজের ক্ষুদ্র ডিঙিতে বসিয়া জাল বুনিতেছিলেন। যুবক তাকে জিজ্ঞাসা করিল, বাপু, ওই লোকটি কে জানো? জেলে একবার চোখ তুলিয়া বলিল, ওই উনি নিমাই পণ্ডিত। যুবক ভাবিল, পণ্ডিত? এত অল্প বয়সে পণ্ডিত? যুবকের নিজের পাণ্ডিত্যের সহিত কোনো সুবাদ ছিল না। সে বেনের ছেলে, বুদ্ধির বলেই সাতসাগর চষিয়া সোনাদানা আরোহণ করিয়া আনিয়াছে। সে আর একবার নিমাই পণ্ডিতের অনিন্দ দেহকান্তির প্রতি দৃষ্টিপাত করিয়া হৃষ্টচিত্তে নগর পরিদর্শনে বাহির হইল। আজকের পর্বটি এইখানেই শেষ হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আবার আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। পরের দিন আবার এই গল্পেরই দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন। তাহলে আজকে আসি, নমস্কার।